আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে। শিপলু ভাই হঠাৎ করে বলল, চল আগামীকালকে চট্টগ্রাম থেকে ঘুরে আসি, ছোট্ট একটু কাজ আছে। বললাম ওকে চলেন। আসবেন কখন? বললো যাবো, এক সপ্তাহ থাকবো, পরেই চলে আসবো। ঠিক আছে, ওকে। এই বলে সকালবেলা আমরা রওনা দিলাম চট্টগ্রামের উদ্দেশ্যে। তো চট্টগ্রামে এসেই আমাদের কাজ যেখানে, সেখানে যাওয়ার পথে এক বড় ভাইয়ের সাথে শিপলু ভাই দেখা করলো। দেখা করার পরই ভাই বলল, চল বাইরে থেকে একটু ঘুরে আসি। তোরা কি তো চট্টগ্রাম টানেল কখনো গিয়েছিস? বললাম যে না ভাই, আমি যাইনি। বললো চল তাহলে আগে চট্টগ্রাম টানেল দেখে আসি, তারপর খাওয়া দাওয়া করে পরে কথা হবে। যেই কথা সেই কাজ, চললাম টানেল দেখার উদ্দেশ্যে। যাওয়ার সময় আসলে কোনো ভিডিও করি নাই। তো যে ভিডিওটা দেখছেন সেটা হচ্ছে আসার সময়ের ভিডিও। তো ভিডিওটা এই কারণে করা যে একটা টানেল তৈরি করতে দেশের যেই পরিমাণ অর্থ ব্যয় হয়েছে, তার বিনিময়ে দেশ কী পাচ্ছে, সেজন্য আসলে ভিডিওটা করা। হয়তো মুখে বললে অনেকে বিশ্বাস করবে না, বলবে সমালোচনা। তাই আসলে ভিডিওটা করা যে যাওয়ার সময় এবং আসার সময় এই টানেল থেকে টানেলে যেই পরিমাণ যানবাহন পরিবহন দেখলাম, তাতে নিশ্চিত লস একটা প্রজেক্ট। আমার দেখা মতে 5 থেকে 6টা পিক আপ বা ট্রাক দেখেছি, 2-4টা গাড়ি চলাচল করতে দেখেছি। তাতে আমার মনে হয় না 2 থেকে 4 জনের বেতনও হবে এখান থেকে। কারণ এখানে মিনিমাম ব্যয় পার ডে 35 থেকে 36 লক্ষ টাকা। সে তুলনায় আমার মনে হয় ইনকাম একেবারেই সামান্য। যেটা টোল আদায় হয় সেটা একেবারেই সামান্য। আসলে এই এত বড় বড় মেগা প্রজেক্টগুলো যখন গভর্নমেন্ট করে, তখন আসলে এটার পিছনে ভাবা উচিত যে এটা থেকে দেশের কী পরিমাণ প্রফিট হবে। এটা না ভেবেই যখন লুটপাটের জন্য কোনো প্রকল্প বাস্তবায়ন করা হয়, তখন আসলে দেশ এবং দেশের জনগণই ক্ষতিগ্রস্ত হয়, আর লাভবান হয় সেই চোরের দল, চাটুকারের দল, যারা এখন দেশ থেকে পালিয়েছে। এই জন্যই ভিডিওটা করা আমার। যেতে যেতে ভাইয়ের সাথে অনেক কথা হয়, অনেক গল্প হয়, অনেক আড্ডা হয়। অল্প সময় হলেও আমরা খুব এনজয় করেছিলাম। কারণ আমি এই প্রথম টানেল দেখতে এসেছি, যেটা ছিল পানির নিচ দিয়ে, কর্ণফুলী নদীর নিচ দিয়ে। আমি এর আগে কখনো এই টানেলে আসিনি। তো সেজন্য আসলে একটু আগ্রহ ছিল, একটু উৎসাহ ছিল। তার সাথে সাথে এই প্রকৃতি দেখতেও খুব ভালো লাগছিল। দেখে আমরা ফিরছিলাম, তখন আস্তে আস্তে এটা নিয়ে অনেক কথা হলো। ভাইয়ের কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম যে আনোয়ারার দিকে নাকি একটা ইপিজেড হওয়ার কথা ছিল, যেটা পরবর্তীতে চায়নার সাথে চুক্তিটা হয়নি, ইপিজেড বন্ধ হয়ে যায় কোনো রকমের কাজ না হই। এছাড়াও অনেক রকমের কথা শুনলাম। যাই হোক, দিন শেষে এই ক্ষতিটা আমাদের দেশের মানুষকে বহন করতে হবে, এই দেশকেই বহন করতে হবে। তো আমার যেটা মনে হয়, এই ধরনের বড় বড় মেগা প্রকল্প করার আগে অবশ্যই এটার আয় ব্যয় হিসাব করেই করা উচিত। যদি ব্যয় হয় তাহলে আসলে করারই প্রয়োজন নেই। এই উন্নয়নের নামে যদি শুধুমাত্র চুরি এবং দুর্নীতি হয়, তাহলে সেই উন্নয়ন আসলে কম হওয়াই ভালো। যাই হোক, আমরা টানেল দেখা শেষ করে বাসার দিকে রওনা দিলাম। বাসায় এসেই খাওয়া দাওয়া করে ভাই বলল, আজকে যাওয়া লাগবে না, আজকে থাকো, কালকে সকালে যেও। ভাই যেহেতু বলল খুব করে, তাই আমরা আর না করতে পারলাম না। আমরা টানেল থেকে ফিরতে ফিরতেই প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো খাওয়া দাওয়ার পরে ভাই বলল, আজকে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আজকে যাওয়ার দরকার নেই, কালকে সকালবেলা যেও। রাত্রি হঠাৎ প্ল্যান হয় যে আমরা চট্টগ্রাম থেকে আর মতলবে ফিরবো না, ঢাকা যাব। ভাইয়া বললো তাহলে আমিও যাব, আমার সাথেই চলো। তো ভাইয়া হঠাৎ করে আমাদেরকে প্লেনের টিকিট পাঠালো, চলো আমরা প্লেনেই চলে যাই। ঠিক আছে চলেন। তাই চলে আসলাম আমরা চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে। এসেই আমরা আমাদের নির্ধারিত বিমানে উঠে পড়লাম। ওঠার কিছুক্ষণ পরেই বিমান যাত্রা শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই হাওয়ায় ভেসে ভেসে আকাশে উড়ে গেল আমাদের বিমান। আর বিমান থেকে বসে বসে নিচে চট্টগ্রাম শহরের দৃশ্য দেখছিলাম। আসলে অনেক সুন্দর লাগছিল চট্টগ্রাম শহরটাকে। বিশেষ করে যখন বিমানটা বঙ্গোপসাগরের দিকে রওনা দিল, তখন চোখে পড়ল সাগরের বুকে
ছোট ছোট ডিঙি নৌকার মতো বিশাল বিশাল জাহাজগুলো সারি সারিভাবে দাঁড়ানো। এই দৃশ্য দেখতে অসাধারণ লাগছিল। এবং নিচেই দেখতে পাচ্ছিলাম বিমানের ছায়াটা আমাদের সাথে সাথেই ঢাকার দিকে এগোচ্ছে। এটা দেখতে দেখতেই আমাদের অনেকটা সময় পেরিয়ে গেল। এত সুন্দর দৃশ্য আসলে আমার মাতৃভূমি ছাড়া কোথাও গেলে হয়তো আমি দেখতে পাবো না। দু চোখ ভরে এই দৃশ্যটাই দেখছিলাম। সাগরের বুকে জাহাজগুলো দেখতে দেখতেই হঠাৎ করে চোখে পড়লো নিচে দেখা যাচ্ছে কিছু বিল্ডিংয়ের মতো। তখনই মনে পড়ে গেল এটাই সম্ভবত সেই ভাসানচরের রোহিঙ্গাদের আশ্রয়স্থল, যেখানে রোহিঙ্গাদেরকে পুনর্বাসিত করা হবে। উপর থেকে দেখছিলাম, মেঘের আড়াল থেকে সুন্দরই লাগছিল দেখতে। বিমানে বসে তো তেমন কোনো কাজ নাই, তাই বিমানের ডিসপ্লেতে ম্যাপটা নিয়ে একটু ঘাটাঘাটি করতেছিলাম যে আমরা কোন রুটে যাচ্ছি। দেখতে দেখতেই হঠাৎ দেখলাম আমরা ঢাকায় সীমানায় পৌঁছে গেছি। উপর থেকে দেখা যাচ্ছে সারি সারি উঁচু উঁচু বিল্ডিং, যেগুলো উপর থেকে খুবই ছোট দেখাচ্ছে, এবং বিভিন্ন ফ্যাক্টরি কলকারখানা। দেখতে দেখতে আমরা বিমানবন্দরে প্রবেশ করে গেলাম। মানুষের আবিষ্কারগুলোর মধ্যে বিমান অন্যতম একটা আবিষ্কার, যা মানুষকে দূরত্বকে করেছে খুবই কাছে। যেখানে আমাদের বাসে চট্টগ্রাম থেকে আসতে সময় লেগে 6 থেকে 7 ঘন্টা, সেখানে আমরা 40 থেকে 45 মিনিটের মধ্যে চলে আসলাম চট্টগ্রাম থেকে ঢাকা। আসলে সময় যেমন মানুষের জীবনে গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি গুরুত্বপূর্ণ হচ্ছে অর্থ ছাড়া আসলে সময় কেনা যায় না। আল্লাহ হাফিজ।